income, occupation, lifestyle or habit, all of the above. Financial underwriting এর জন্য কোন ফ্যাক্টরটাকে কনসিডার করা হয়? ফাইন্যান্সিয়াল আন্ডাররাইটিং ব্যাপারটা একটু ভেবে জিনিসটাকে আনসার করার চেষ্টা করো। স্যার অল অফ দ্য অ্যাবাভ হবে? অল অফ দ্য অ্যাবভ, আচ্ছা একটা আনসার পেলাম। আর কেউ ট্রাই করো। আচ্ছা অল অফ দ্য অ্যাবভ বলছো, অল অফ দ্য অ্যাবভ কেন মনে হচ্ছে সেটাকে একটু এক্সপ্লেন করো। স্যার ওই অকুপেশনের উপর স্যার ইনকামটা ডিপেন্ড করে, আর ইনকামের উপর স্যার লাইফস্টাইল হ্যাবিট এগুলো স্যার ডিপেন্ড করে, সেই জন্য। হ্যাঁ, কিন্তু এটা ফাইন্যান্সিয়াল আন্ডাররাইটিং এর জন্য কেন সবকটাকে কনসিডার করা হবে? আমাকে একটু তার আগে বলো যে ফাইন্যান্সিয়াল আন্ডাররাইটিং ব্যাপারটা কি, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল আন্ডাররাইটিং, আর সেটার উপর বেস করে একটু বলার চেষ্টা করো যে সেক্ষেত্রে কেন মনে হচ্ছে সবকটাই আমার কনসিডার করা দরকার। ফাইন্যান্সিয়াল আন্ডাররাইটিং বিষয়টা কি কারো জানা আছে? না স্যার বলে দিন। আচ্ছা বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল আন্ডাররাইটিং এই কনসেপ্টটা যেটার সাথে বেসিক্যালি রিলেটেড সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। আমরা দু ধরনের ইন্স্যুরেন্স আমরা করে থাকি, দু রকমের ইন্স্যুরেন্স হয়ে থাকে। একটাকে আমরা বলি লাইফ ইন্স্যুরেন্স এবং একটাকে আমরা বলি নন লাইফ ইন্স্যুরেন্স, বা যেটাকে বলা হয় জেনারেল ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স ব্যাপারটা কি সেটা কেউ একটু বলতে পারবে? হোয়াট ইজ ইন্স্যুরেন্স? ইন্স্যুরেন্স মানে কি? স্যার পলিসি হোল্ডার হচ্ছে যে একটা ফিনান্সিয়াল মানে একটা ফিনান্সিয়াল পায় এরকম ব্যাপার একটা কিছু, মানে ফিনান্সিয়াল একটা আচ্ছা, প্রোটেকশন পায় সে। আমি মানে যাই ইন্স্যুরেন্স ফিনান্সিয়াল প্রোটেকশন, বুঝতে পেরেছি। আর কেউ ট্রাই করবে হোয়াট ইজ ইন্স্যুরেন্স? দেখো, ইন্স্যুরেন্স বিষয়টাকে যদি আমরা প্রপারলি ডিফাইন করতে চাই তাহলে ইন্স্যুরেন্স হচ্ছে বেসিক্যালি এক ধরনের এগ্রিমেন্ট। ইন্স্যুরেন্স মানে হচ্ছে, আমরা ইন্স্যুরেন্স বলতে সবসময় একটা ইন্স্যুরেন্স পলিসি, পলিসি হোল্ডার, এই কথাগুলো আমরা ব্যবহার করি, কিন্তু অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স কথাটার মানে হচ্ছে এক ধরনের এগ্রিমেন্ট। এগ্রিমেন্টটা কাদের মধ্যে হচ্ছে? এগ্রিমেন্ট হচ্ছে দুজনের মধ্যে। একজনকে আমরা বলছি ইন্স্যুরার। ইন্স্যুরার হচ্ছে যে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি যারা লাইফ বা নন লাইফ ইন্স্যুরেন্স পলিসি সেল করে। আর ইন্স্যুরারের সাথে যার এগ্রিমেন্টটা হচ্ছে তাকে আমরা বলছি ইনসিওর্ড। এই ইনসিওর্ড যে, সেই হচ্ছে অ্যাকচুয়ালি পলিসি হোল্ডার। তাহলে একটা ইন্স্যুরেন্স কোম্পানি তারা একটা ইন্স্যুরেন্স পলিসি সেল করছে, আর সেই ইন্স্যুরেন্স পলিসিটাকে পারচেজ করছে যিনি, তিনি হচ্ছেন ইনসিওর্ড পারসন। ইন্স্যুরার এবং ইনসিওর্ড পারসনের মধ্যে একটা এগ্রিমেন্ট, একটা লিগাল এগ্রিমেন্ট হচ্ছে। লিগাল এবং বলা যেতে পারে এক ধরনের রিটেন এগ্রিমেন্ট হচ্ছে। যে লিগাল বা রিটেন এগ্রিমেন্টটা হচ্ছে সেটা কি সংক্রান্ত এগ্রিমেন্ট? এগ্রিমেন্টটা হচ্ছে যে কোনো ধরনের যদি কন্টিনজেন্সি, এই টার্মগুলোর সাথে একটু পরিচিত থাকা দরকার।
যে কোনো ধরনের কন্টিনজেন্সি যদি ইনসিওর্ড পার্সনের ক্ষেত্রে অ্যারাইজ করে, এই কন্টিনজেন্সি অ্যারাইজ করা মানে কি? কন্টিনজেন্সিকে সহজ কথায় বলতে গেলে আমরা বলতে পারি লস। কি ধরনের কন্টিনজেন্সি বা কি ধরনের লস? একটা হতে পারে লস ডিউ টু ডেথ, আর একটা হতে পারে লস ডিউ টু কোনো ধরনের প্রপার্টি লস। যদি ইনসিওর্ড পার্সনের ডেথ হওয়ার কারণে কোনো ধরনের কন্টিনজেন্সি বা লস ক্রিয়েট হয়, কাদের কন্টিনজেন্সি বা কাদের লস ক্রিয়েট হচ্ছে? যিনি ইনসিওর্ড পার্সন, যে ইনসিওর্ড পার্সনের ডেথ হচ্ছে, তার যারা ডিপেন্ডেন্ট, ধরে নিলাম তার ফ্যামিলি মেম্বার্স তার উপর ডিপেন্ডেন্ট। ইন কেস অফ ডেথ অফ দি ইনসিওর্ড পার্সন, তার ডিপেন্ডেন্ট পার্সনদের যে লস বা কন্টিনজেন্সি হচ্ছে সেটাকে কম্পেনসেট করার বা সেটাকে প্রোটেক্ট করা কথা বলছে এই ইন্স্যুরার বা ইন্স্যুরেন্স কোম্পানি। সহজ করে বলতে গেলে ইন্স্যুরার বা ইন্স্যুরেন্স কোম্পানি এই এগ্রিমেন্টের মাধ্যমে ইনসিওর্ড পার্সনকে এটা অ্যাসিওর করছে যে ইন কেস অফ দি ডেথ, ইন কেস অফ দি লাইফ কন্টিনজেন্সি, ইন্স্যুরেন্স কোম্পানি বা ইন্স্যুরার পলিসি হোল্ডারের বা ইনসিওর্ড পার্সনের ডিপেন্ডেন্টদের ফাইন্যান্সিয়ালি প্রোটেক্ট করবে বা তাদের একটা ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন দেবে। এই এগ্রিমেন্টের মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানি বা ইন্স্যুরার এই অ্যাসিওরেন্সটা দিচ্ছে। ঠিক একই রকম ভাবে ইনসিওর্ড পার্সন এই এগ্রিমেন্টের মধ্যে দিয়ে ইন্স্যুরারকে বা ইন্স্যুরেন্স কোম্পানিকে তারা তাদের দিক থেকে একটা কমিটমেন্ট করছে। সেই কমিটমেন্টটা হচ্ছে পেমেন্ট অফ প্রিমিয়াম। পলিসি হোল্ডার হিসাবে ইনসিওর্ড পার্সন তিনি কমিটমেন্ট করছেন এগ্রিমেন্টে যে তিনি একটা সার্টেন অ্যামাউন্ট একটা সার্টেন পিরিয়ডের জন্য অ্যাজ প্রিমিয়াম তিনি পে করবেন, আর তার এগেনস্টে ইন্স্যুরার বা ইন্স্যুরেন্স কোম্পানি এই অ্যাসিওরেন্সটা দিচ্ছে যে ইন কেস অফ ডেথ অফ দি ইনসিওর্ড পার্সন, তার ডিপেন্ডেন্টদেরকে কোম্পানি ফাইন্যান্সিয়াল প্রোটেকশন দেবে, ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন দেবে। এই যে এগ্রিমেন্টটা দুজনের মধ্যে হচ্ছে, দিস এগ্রিমেন্ট ইজ কল্ড লাইফ ইন্স্যুরেন্স। এবার যদি আমরা নন লাইফ বা জেনারেল ইন্স্যুরেন্সের কথা বলি, সেখানেও পুরো বিষয়টা এক, শুধু পার্থক্য এক জায়গায়, সেটা হচ্ছে নেচার অফ কন্টিনজেন্সির ক্ষেত্রে। যেমন ধরো আমরা নন লাইফ বা জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে যদি ধরে নিই কার ইন্স্যুরেন্সের কথা, তাহলে ইন কেস অফ স্পেসিফিক ড্যামেজ caused to the car, in case of specific loss to the car, insurance company insured person কে একটা ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন দেবে বা ফাইন্যান্সিয়াল প্রোটেকশন দেবে, এবং ইনসিওর্ড পার্সন এগ্রিমেন্টে কমিট করছে এর জন্য তিনি একটা প্রিমিয়াম পেমেন্ট করবেন। তো যখন আমরা লাইফ রিলেটেড ইন্স্যুরেন্স দেখছি তখন সেটা লাইফ ইন্স্যুরেন্স, আর আদার দেন লাইফ অন্যান্য ক্ষেত্রে যেটাকে আমরা জেনারেলাইজ করে বলছি প্রপার্টি, সেটার ক্ষেত্রে ইন্স্যুরেন্স নিয়ে যখন ইন্স্যুরার আর ইনসিওর্ড পার্সনের মধ্যে এগ্রিমেন্ট হচ্ছে তখন সেই এগ্রিমেন্টটাকে আমরা বলছি নন লাইফ ইন্স্যুরেন্স বা জেনারেল ইন্স্যুরেন্স। এখন এই যে ইন্স্যুরেন্সের কনসেপ্টটা বললাম, এই ইন্স্যুরেন্স কনসেপ্টটার সাথে ইন্স্যুরেন্স ব্যাপারটার সাথে যে প্রসেসটা, এটাকে আমি প্রসেস বলবো, যে প্রসেসটা রিলেটেড বা প্রসেসটা ইনভলভড, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল আন্ডারটেকিং। ফাইন্যান্সিয়াল আন্ডারটেকিংটা কি? ফাইন্যান্সিয়াল আন্ডারটেকিং হচ্ছে সহজ করে বলতে গেলে
লস ইভ্যালুয়েশন। একটা কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি যখন যে কোনো ধরনের ইন্স্যুরেন্স পলিসি সেল করছে, অ্যাট দ্য টাইম অফ সেলিং দ্য পলিসি তারা একটা লস ইভ্যালুয়েশন করছে। সেই লস ইভ্যালুয়েশনটা কি? যিনি ইনসিওর্ড পারসন, যিনি ইন্স্যুরেন্স পলিসি পারচেজ করছেন, তিনি যে লসটাকে কম্পেনসেট করার জন্য ইন্স্যুরেন্স পলিসিটা পারচেজ করেছেন, সেই কম্পেনসেশনটা দিতে গিয়ে ইন্স্যুরারের কতটা ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস হবে, কারণ টাকাটা আলটিমেটলি ইন্স্যুরেন্স কোম্পানিকেই দিতে হবে। দ্বিতীয়ত, এই যিনি ইনসিওর্ড পারসন, সেই ইনসিওর্ড পারসন তিনি যখন ইন্স্যুরেন্স পারচেজ করছেন, তার এই তার যে লসটাকে প্রোটেক্ট করার জন্য তিনি ইন্স্যুরেন্স করাচ্ছেন, সেই লস হবার পসিবিলিটি তার কাছে কতটা, এই পুরো বিষয়টাকে আমরা এক কথায় বলতে পারি ফাইন্যান্সিয়াল আন্ডারটেকিং। এখন ইন্স্যুরেন্স পলিসি সেল করার সময় কোম্পানি এটা অ্যাসেস করবে যে যাকে আমরা ইন্স্যুরেন্স পলিসিটা সেল করছি তার ইনকাম কতটা, তার অকুপেশনটা কি ধরনের অকুপেশন, এবং তার লাইফস্টাইল বা তার হ্যাবিটস কি রকম। এই তিনটের ওপর দাঁড়িয়ে তারা অ্যাসেস করবে যে ইনসিওর্ড পারসনকে কতটা কম্পেনসেশন দিতে হবে বা তাকে কম্পেনসেট করার পসিবিলিটি কতটা। এরম হতে পারে যে একজন ইন্ডিভিজুয়াল যিনি ইন্স্যুরেন্স পলিসি পারচেজ করছেন, তার লাইফস্টাইল বা তার হ্যাবিট এরকম যে তার লাইফ লসের পসিবিলিটি কোয়াইট হাই। ধরে নিলাম ইনসিওর্ড পারসন হচ্ছেন একজন স্মোকার, বা ইন্স্যুরেন্স পারসন হচ্ছেন একজন রেগুলার অ্যালকোহল কনজিউমার, বা ধরে নিলাম ইনসিওর্ড পারসনের কিছু এমন ক্রিটিক্যাল ডিজিজ রয়েছে দ্যাট ক্যান কজ ডেথ অফ দ্যাট পারসন। এরকম ক্ষেত্রে তিনি যখনই ইন্স্যুরেন্স পলিসি পারচেজ করবেন, তাকে কম্পেনসেশন দেবার রিস্কটা বা পসিবিলিটিটা অন দ্য পার্ট অফ ইন্স্যুরেন্স কোম্পানি যথেষ্ট হাই থাকছে। সেই হিসাবে তারা প্রিমিয়াম অ্যামাউন্টটাকে ফিক্স করবেন। যখন আমরা ইন্স্যুরেন্স পলিসি পারচেজ করতে যাই, তখন আমি যদি দুজনকে পাশাপাশি রাখি, একজন নন স্মোকার এবং একজন স্মোকার, ইন্স্যুরেন্স কোম্পানি একই টাকার ইন্স্যুরেন্স পলিসি দুজনকে সেল করবে, কিন্তু যিনি স্মোকার তার ক্ষেত্রে প্রিমিয়ামটা হাই রাখবেন, যিনি নন স্মোকার তার ক্ষেত্রে রিলেটিভলি প্রিমিয়ামটা কম সেট করবে। কারণ যিনি স্মোকার তার রিস্ক অফ লাইফ হচ্ছে হাই, ফলে তাকে কম্পেনসেট করার পসিবিলিটিটাও হাই। সেই জন্য ইন্স্যুরেন্স কোম্পানি লাইফস্টাইল দেখে বা তার হ্যাবিটটা দেখে তার প্রিমিয়াম অ্যামাউন্টটাকে ডিসাইড করে। এই যে প্রিমিয়াম অ্যামাউন্ট ডিসাইড করার কথা বলছি, এই প্রিমিয়াম অ্যামাউন্টের সাথে এই লস ইভ্যালুয়েশনটা সরাসরি যুক্ত। যদি ইভ্যালুয়েট করে দেখা যায় যে তার লাইফ লস বা প্রপার্টি লস হবার পসিবিলিটি বেশি রয়েছে, তাকে কম্পেনসেট করার পসিবিলিটি বেশি রয়েছে, তাহলে সেক্ষেত্রে প্রিমিয়াম উড বি হাই। আবার যদি এমন কোনো অকুপেশন থেকে একজন ইনসিওর্ড পারসন বিলং করেন, যে অকুপেশনটা স্টেবল অকুপেশন, ধরে নিলাম একজন গভর্নমেন্ট এমপ্লয়ি আর একজন প্রাইভেট কোম্পানির এমপ্লয়ি, তো যিনি গভর্নমেন্ট এমপ্লয়ি তার অকুপেশনের স্টেবিলিটি বেশি, যিনি প্রাইভেট সেক্টরে কাজ করছেন তার অকুপেশন বা তার জবটার স্টেবিলিটিটা কম। সেক্ষেত্রে যার স্টেবিলিটি কম তাকে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের পসিবিলিটিও বেশি।
ফলে সেটাকে কনসিডার করা হতে পারে। এবং আরেকটা জিনিস অবভিয়াসলি কনসিডার করা হবে, সেটা হচ্ছে ইনকাম। একজন ইনসিওর্ড পার্সন, একজন ইন্স্যুরেন্স পলিসি পারচেজার, তার ইনকাম লেভেলটা দেখেও কিন্তু তার প্রিমিয়াম অ্যামাউন্টটাকে ডিসাইড করা হয়। সুতরাং এই তিনটে কথা এখানে কোয়েশ্চেনের মধ্যে অপশনে দেওয়া রয়েছে। এগুলো ছাড়াও আরো অনেক কিছু ফ্যাক্টর কনসিডার করা হয় বা হতে পারে ডিউরিং ফাইন্যান্সিয়াল আন্ডারটেকিং। এই ফাইন্যান্সিয়াল আন্ডারটেকিং বিষয়টা যেমন তোমাদের ইন্স্যুরেন্স দিয়ে বোঝালাম, এই ফাইন্যান্সিয়াল আন্ডারটেকিং কিন্তু আরেকটা জিনিসের ক্ষেত্রে খুব ফ্রিকোয়েন্টলি করা হয়। সেটা হচ্ছে যখন কোনো ব্যাংক কাউকে লোন দেয়, এই লোন দেওয়ার সময় ব্যাংক একটা জিনিস চেক করে। যিনি ব্যাংকের কাছে লোন অ্যাপ্লাই করেছেন তার একটা জিনিস ব্যাংক চেক করে দেখে, যেটাকে বলা হয় ক্রেডিট স্কোর। যে ক্রেডিট স্কোর অ্যাভেলেবল হচ্ছে বা এই স্কোরটাকে বলা হয় সিবিল স্কোর। ক্রেডিট স্কোর তাকে দেখে নিয়ে বোঝা যায় যে একজনের লোন রিপেমেন্ট ক্যাপাসিটি কিরকম। যার ক্রেডিট স্কোর যত হাই থাকবে, হাই ক্রেডিট স্কোর থাকা মানে সেই অ্যাপ্লিক্যান্টের লোন রিপেমেন্ট ক্যাপাসিটি বেশি, ফলে তার ক্ষেত্রে ইন্টারেস্ট উড বি লো। কিন্তু যদি কারোর এই ক্রেডিট স্কোর কম থাকে, ক্রেডিট স্কোর যদি লো থাকে, তাহলে তার ক্ষেত্রে লোনের ওপর ইন্টারেস্ট রেট হাই থাকবে, কারণ লো ক্রেডিট স্কোর মানে তার লোন রিপেমেন্ট করার ক্যাপাসিটিটা কম। এই যে আমরা দেখছি ক্রেডিট স্কোর, এই ক্রেডিট স্কোর দেখে লোন দেওয়া বা ইন্টারেস্ট রেটটাকে ডিটারমাইন করা, এটাও হচ্ছে ফাইন্যান্সিয়াল আন্ডারটেকিং। ফলে ফাইন্যান্সিয়াল আন্ডারটেকিং অনেক ক্ষেত্রে হয় মূলত ইন্স্যুরেন্স এবং ব্যাংকের ক্ষেত্রে লোন দেওয়ার ক্ষেত্রে। ইন্স্যুরেন্স কোম্পানি ফাইন্যান্সিয়াল আন্ডারটেকিং এর কাজটা করে at the time of issuance of insurance policy, at the time of selling insurance policy, আর ব্যাংক ফাইন্যান্সিয়াল আন্ডাররাইটিং এর কাজটা করে at the time of giving loan। তো সেই লোন দেওয়ার ক্ষেত্রেও এই ইনকাম, অকুপেশন, লাইফস্টাইল, কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে যদিও লোনের ক্ষেত্রে লাইফস্টাইলকে কনসিডার করা হয় না, বাট ইনকাম এন্ড অকুপেশনকে ডেফিনেটলি কনসিডার করা। তো এইগুলোর উপর দাঁড়িয়ে ফাইন্যান্সিয়াল আন্ডাররাইটিং এর কাজটা করা হয়। এই হচ্ছে বিষয়, হোয়াট ইজ কল্ড ফাইন্যান্সিয়াল আন্ডাররাইটিং, এবং সেটা কিভাবে এই তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। আমরা চলে যাই পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন হচ্ছে যে ডিআইসিজিসি প্রিমিয়াম ফর এভরি 100 rupees অফ ডিপোজিট 12 পয়সা, 15 paisa, 10 paisa, and none of the above. DICGC তারা যে প্রিমিয়াম রেট চার্জ করে, সেই প্রিমিয়াম রেট পার 100 rupees অফ দ্য ডিপোজিট কত? 12 paisa, 15 paisa, 10 paisa, or none of the above. স্যার 10 পয়সা। আচ্ছা, 10 পয়সা একটা আনসার পেলাম, বেশ। আর কেউ ট্রাই করো। স্যার 10 পয়সা। 10 পয়সা ছাড়া অন্য 10 পয়সাই বলছো, বেশ। আর কেউ ট্রাই করবে? আচ্ছা, একটু জিনিসটার আনসারে আসার আগে একটু কোয়েশ্চেন রিলেটেড ডিসকাশনটা করি। প্রথম কথা হচ্ছে ডিআইসিজিসি, এটার পুরো কথাটা কি? স্যার ডিপোজিট ইন্স্যুরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন, এটা প্রতিষ্ঠা হয়। এটা আগে হচ্ছে অনেক ডিপোজিট ইন্স্যুরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন।
তো এই ডিআইসিজিসি তার কাজটা কি, ডিআইসিজিসির স্যার বেসিক ফাংশনটা কি? যে কোনো অ্যাকাউন্ট মানে ব্যাংকের অ্যাকাউন্টে গভর্নমেন্ট মানে যেগুলো শিডিউল কমার্শিয়াল ব্যাংক, সেখানে হচ্ছে যে টোটাল আপনার যে মানে একটা অ্যাকাউন্ট পিছু আপনার ওই 5 লাখ টাকা আপনি ক্লেম, আগে 1 লাখ টাকা ছিল, নরেন্দ্র মোদী আরো 4 লাখ টাকা বাড়িয়ে এখন 5 লাখ টাকা করেছে, মানে পার অ্যাকাউন্টে আপনি 5 লাখ টাকা পাবেন, মানে টোটাল একটা অ্যাকাউন্ট একটা ব্যাংকে মানে কিরকম পার 5 লাখ? পার্সন। 5 লাখ টাকা পাবো মানে ব্যাপারটা একটু ক্লিয়ার করো। মানে আমার যতই থাকুক, আমার 10 লাখ টাকাও যদি থাকে, 20 লাখ টাকাও থাকে, বা আর কিন্তু আমার মানে 5 লাখের নিচে হলে স্যার আমার হচ্ছে যে আমার যত থাকবে তত পাবো, মানে 1.5 লাখ টাকা থাকলে আমি 1.5 লাখ টাকা পাবো, কিন্তু 5 লাখের ওপরে না, যতই এই থাকুক আমার পাওয়ার সিবিল ব্যাপারটা কোয়ালিটি, ক্লিয়ার করো যে তোমার মানে আমি ব্যাংকে কোনো 1.5 লাখ অ্যাকাউন্ট, টাকা থাকবে। হ্যাঁ, হ্যাঁ মানে বলো। আমি এসবিআই এ ধরুন 1.5 লাখ টাকা রেখেছি, কোনো কারণে যদি এসবিআই হচ্ছে যে আপনার বসে যায় বা এসবিআই যদি কিছু হয়, তখন আমি ওই 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকাটা পাবো, মানে 5 লাখ টাকা অব্দি সেম অ্যামাউন্ট পাবো পার অ্যাকাউন্টে, মানে আমার 6-7টা একটা ব্যাংকে 6-7টা অ্যাকাউন্ট থাকলে ওই একটা অ্যাকাউন্টই কনসিডার করা হবে সেক্ষেত্রে, এবং 5 লাখের উপরে যতই থাকুক আমি 5 লাখই পাবো, 10 লাখ থাকলেও 5 লাখ পাবো, এটাই স্যার। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে ডিআইসিজিসি, যার পুরো কথা হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন। আমরা ব্যাংকে যখন কোনো অ্যাকাউন্ট ওপেন করে সেই অ্যাকাউন্টে যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা ডিপোজিট করি, সেই ডিপোজিটেড অ্যামাউন্টটাকে ইনশিওর করে, ডিপোজিটেড অ্যামাউন্টটার ওপর ইন্স্যুরেন্স প্রোভাইড করে যারা, তারাই হচ্ছে ডিআইসিজিসি। এখানে যে বিষয়টা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিআইসিজিসি কোন কোন ব্যাংকের অ্যাকাউন্টগুলোকে বা অ্যাকাউন্টে রাখা টাকার অ্যামাউন্টটাকে ইন্স্যুরেন্স দেয়, ইনশিওর করে। একটা হচ্ছে আমাদের দেশের সমস্ত কমার্শিয়াল ব্যাংক ইনক্লুডিং দ্য ফরেন ব্যাংকস। যে সমস্ত ফরেন ব্যাংক, যে সমস্ত ফরেন কমার্শিয়াল ব্যাংক ইন্ডিয়াতে রয়েছে, সেটা প্লাস প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের অ্যাকাউন্টে রাখা টাকাটাকে বা ডিপোজিট অ্যামাউন্টটাকে ইন্স্যুরেন্স প্রোভাইড করে ডিআইসিজিসি। এটা ছাড়া ডিআইসিজিসি ইন্স্যুরেন্স প্রোভাইড করে ডিপোজিট কেপ্ট উইথ এলএবি, লোকাল এরিয়া ব্যাংক। লোকাল এরিয়া ব্যাংকগুলোকেও ইন্স্যুরেন্স প্রোভাইড করে ডিআইসিজিসি। 3 নম্বর, ডিআইসিজিসি ইন্স্যুরেন্স প্রোভাইড করে অল দ্য ডিপোজিটস কেপ্ট উইথ আরআরবিস, অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক, লোকাল এরিয়া ব্যাংক এবং রিজিওনাল রুরাল ব্যাংক, এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে আমরা যে টাকা ডিপোজিট করি, সেই ডিপোজিটেড অ্যামাউন্ট অফ মানিকে ইন্স্যুরেন্স দেয় হচ্ছে ডিআইসিজিসি। একটু আগে যেরকম ইন্স্যুরেন্সের কথা বলছিলাম, যে ইন কেস অফ ডেথ অর ইন কেস অফ এনি লস অফ প্রপার্টি, ইন্স্যুরেন্স কোম্পানি ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন দেয়। এখানেও ঠিক একই জিনিস ঘটছে, সিচুয়েশনটা শুধু আলাদা হয়ে যাচ্ছে। আমি যে কমার্শিয়াল ব্যাংক বা লোকাল এরিয়া ব্যাংক বা আরআরবির অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করেছি, এই ব্যাংকগুলো যদি কোনো কারণে নিজেরা ইনসলভেন্ট হয়ে যায় বা ব্যাংকগুলো নিজেই যদি ব্যাংকরাপ্ট হয়ে যায়, ইন বোথ অফ দিস কেসেস ডিপোজিটারের যে টাকা ব্যাংকের কাছে রয়েছে, সেই টাকা ব্যাংকের পক্ষে ফেরত দেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে ডিপোজিটারের টাকাটা পুরোপুরিভাবে একটা লস হয়ে যাবে। এই লসটাকে কম্পেনসেট করার জন্য রয়েছে ডিআইসিজিসি, যারা টোটাল 5 লাখ টাকা পার অ্যাকাউন্ট আমার ইন্স্যুরেন্স অ্যামাউন্ট প্রোভাইড করবে। যেটা বললো যে আমার কোনো অ্যাকাউন্টে যদি 5 লাখ বা তার কম পরিমাণ টাকা থাকে at the time of insolvency or bankruptcy of the bank, সেক্ষেত্রে 5 লাখ পর্যন্ত যেহেতু ইন্স্যুরেন্স রয়েছে,
তাই 5 লাখ টাকা থাকলে বা তার কম অ্যামাউন্ট টাকা থাকলে পুরো টাকাটাই ডিআইসিজিসি ডিপোজিটারকে ফেরত দেবে। ইন কেস 5 লাখ টাকার বেশি অ্যামাউন্ট যদি আমার ব্যাংকে থাকে তাহলে আমি পুরো টাকা ফেরত পাচ্ছি না, আমি সেক্ষেত্রে ম্যাক্সিমাম ফেরত পাচ্ছি 5 লাখ টাকা। এই টাকাটা যেটা ফেরত দেওয়া হচ্ছে দ্যাট ইজ ইনক্লুডিং দ্য প্রিন্সিপাল অর দ্য টোটাল ডিপোজিট প্লাস টোটাল অ্যাক্রুড ইন্টারেস্ট। এখনো পর্যন্ত আমার ডিপোজিটেড অ্যামাউন্টের ওপর ইন্টারেস্ট আমি যা পেয়েছি আর আমি অ্যাকচুয়ালি যত টাকা ডিপোজিট করেছি সেই প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দুটো মিলিয়ে অ্যামাউন্টটাকে কনসিডার করা হবে। দুটো মিলিয়ে যদি 7 লাখ থাকে তাহলে আমি 5 লাখ পাবো, দুটো মিলিয়ে যদি 3 লাখ থাকে তাহলে আমি পুরো 3 লাখ টাকাটাই পাবো। এইটা হচ্ছে ডিআইসিজিসির কাজ। এখন এই যে ডিআইসিজিসি, এই ডিআইসিজিসি তৈরি হয়েছিল কবে এটা জানা আছে? ডিআইসিজিসি এস্টাবলিশমেন্ট 1978। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটা প্রত্যেকেই মনে রাখাটা খুব দরকার, সেটা হচ্ছে ডিআইসিজিসি 1978 এ তৈরি হলেও ডিআইসিজিসি তৈরি হয় বাই দ্য ডিআইসিজিসি অ্যাক্ট 1961। 1961 এ দুটো অর্গানাইজেশন তৈরি হয়েছিল, একটা হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, আর 2 নম্বর অর্গানাইজেশন তৈরি হয়েছিল ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই অ্যাক্টের প্রভিশন অনুযায়ী এই ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আর ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া দুটো অর্গানাইজেশন সাইমালটেনিয়াসলি তৈরি হয়েছিল। 1978 এ এই দুটো অর্গানাইজেশনকে মার্জ করা হয়, এই দুটো অর্গানাইজেশনকে অ্যামেলগেট করে একটাই অর্গানাইজেশন তৈরি হয়, দ্যাট ইজ কল্ড ডিআইসিজিসি। ফলে কোয়েশ্চেনে অনেক সময় একটু টুইস্ট করে দেয়, যেহেতু তোমরা একটা যদি মাথায় রাখো যে ডিআইসিজিসি ওয়াজ ক্রিয়েটেড ইন 1978, কোয়েশ্চেনে দিল ডিআইসিজিসি ওয়াজ ক্রিয়েটেড অ্যাকর্ডিং টু, এবার অপশনে ডিআইসিজিসি অ্যাক্ট 1961 ও দিল, আবার ডিআইসিজিসি অ্যাক্ট 1978 ও দিল। 78 এস্টাবলিশমেন্ট ইয়ার জানা আছে, তাই ডিআইসিজিসি অ্যাক্ট 1978 টাই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আনসার করে আসে, যদি না তারা এই হিস্ট্রিটা তাদের জানা থাকে। সুতরাং এটা মনে রাখবে যে ডিআইসিজিসি 1978 এ তৈরি হয়নি, এটা মার্জ করে একটা অর্গানাইজেশনে তাকে কনভার্ট করা হয়, তৈরি হয়ে গেছিল 1961 অ্যাকর্ডিং টু ডিআইসিজিসি অ্যাক্ট 1961। এবার আসছি যে জায়গাটায় কোয়েশ্চেনের রেসপেক্টে যে জায়গাটায় আসতে হবে, সেটা হচ্ছে যে 2020 4th ফেব্রুয়ারি পর্যন্ত, টিল 4th ফেব্রুয়ারি 2020 ডিআইসিজিসি আমাদেরকে ডিপোজিট ইন্স্যুরেন্স দিত 1 লাখ টাকা। অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা থাকবে, যত টাকাই থাকুক, আমি ম্যাক্সিমাম 1 লাখ টাকাই ইন্স্যুরেন্স হিসাবে ফেরত পাবো যদি ব্যাংক ইনসলভেন্ট হয়ে যায় বা ব্যাংকরাপ্ট হয়ে যায়। 2020 ফেব্রুয়ারিতে এই ইন্স্যুরেন্স লিমিটটাকে বাড়িয়ে করে দেয়া হলো 5 লাখ। ফলে 2020 অনওয়ার্ডস আমরা 5 লাখ টাকা ইন্স্যুরেন্স পেতে পারি ডিআইসিজিসির কাছ থেকে। শুধু এই ইন্স্যুরেন্স লিমিটটাকে বাড়ানো হলো তা নয়, তার সাথে সাথে প্রিমিয়াম রেটটাকেও চেঞ্জ করে দেয়া হলো। এই 4th ফেব্রুয়ারি 2020 যতদিন ইন্স্যুরেন্স লিমিট ছিল 1 লাখ, ততদিন প্রতি 100 টাকার ডিপোজিটের এগেনস্টে 10 পয়সা করে প্রিমিয়াম চার্জ করত ডিআইসিজিসি। মনে রাখতে হবে এই প্রিমিয়াম কিন্তু ডিপোজিটার থেকে নেওয়া হয় না, প্রিমিয়াম ব্যাংককে পে করতে হয় আউট অফ ইটস টোটাল ডিপোজিট। আমাদের টাকা ব্যাংকে থাকবে, কিন্তু ইন্স্যুরেন্সের যে এগ্রিমেন্ট আজকে বুঝিয়েছি,
এই এগ্রিমেন্টটা হয় বিটুইন ডিআইসিজিসি অ্যান্ড দ্য রেসপেক্টিভ ব্যাংক। এক্ষেত্রে ডিআইসিজিসি হচ্ছে ইনসিওরার আর ব্যাংক হচ্ছে ইনসিওর্ড পার্সন। ফলে ইনসিওর্ড পার্সনকে যেহেতু প্রিমিয়াম দিতে হয়, তাই প্রিমিয়ামটা ডিআইসিজিসি কে দেবে হচ্ছে ব্যাংক। কত টাকা দেবে? প্রতি 100 টাকা ডিপোজিটের জন্য 10 পয়সা করে তারা প্রিমিয়াম দেবে। বাট এই প্রিমিয়াম অ্যামাউন্টটা এফেক্টিভ ছিল টিল 4th February 2020। এটাকে বাড়িয়ে 2020 4th February থেকে করে দেওয়া হয়েছে 12 পয়সা। প্রতি 100 টাকা ডিপোজিটের এগেনস্টে প্রিমিয়াম চার্জ করা হয় 12 পয়সা। এখানে আরো একটা ইম্পর্টেন্ট ইস্যু তোমাদের জানা দরকার, পুরো টোটাল বিষয়টাই তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে যতদিন ওই 10 পয়সা প্রিমিয়াম ছিল ততদিন সমস্ত ব্যাংকের ক্ষেত্রে ওই একটাই প্রিমিয়াম রেট চার্জেবল ছিল। ছোট, মাঝারি, বড়, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, ফরেন ব্যাংক, এলএবি, আরআরবি প্রত্যেককেই প্রিমিয়াম ওই একটা রেটেই দিতে হতো, প্রতি 100 টাকা ডিপোজিটে 10 পয়সা। কিন্তু 2020-তে এই প্রিমিয়ামের নেচারটাকে চেঞ্জ করে দেওয়া হলো। প্রথমত বলা হলো যে প্রিমিয়াম নাও অনওয়ার্ডস উইল বি ভেরিয়েবল, অর্থাৎ ডিআইসিজিসি চাইলে এক একটা ব্যাংকের ক্ষেত্রে এক এক রকমের প্রিমিয়াম চার্জ করতে পারে। কেন এক এক রকম? আগের কোয়েশ্চেনের রেসপেক্টে যা ডিসকাশন হয়েছে সেইটা থেকে এখানে বোঝা যাবে জিনিসটা। আমি তোমাদের বলেছি যে নন স্মোকারের ক্ষেত্রে প্রিমিয়াম কম, স্মোকারের ক্ষেত্রে প্রিমিয়াম বেশি। একটা ব্যাংক, সেই ব্যাংকের মনে করো যথেষ্ট হাই এনপিএ আছে। হাই এনপিএ মানে হাই এনপিএ আছে বা তার মনে করো লো প্রফিটেবিলিটি রয়েছে, তার প্রফিট কম, তার এনপিএ বেশি। এটা ইন্ডিকেট করে যে সেই ব্যাংকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব স্ট্রং নয়। এটা ইন্ডিকেট করে দেয়ার মাইট বি এ পসিবিলিটি অফ ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি ইন ফিউচার। সেক্ষেত্রে যে সমস্ত ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা কম ডিউ টু হাই এনপিএ অর লো প্রফিট, তাদের ক্ষেত্রে ডিআইসিজিসি হায়ার প্রিমিয়াম রাখতে পারে, আর যে ব্যাংকগুলো ফাইন্যান্সিয়ালি স্ট্রং তাদের ক্ষেত্রে প্রিমিয়ামটা কম রাখতে পারে। সুতরাং এটা ডিআইসিজিসির উপর নির্ভর করবে সে কোন ব্যাংকের কাছে কত টাকা প্রিমিয়াম চার্জ করবে।